শাস্তি আরো কঠিন করতে হবে, যাতে এ ধরনের অপরাধ বন্ধ হয়। কিন্তু এখনকার আইন ও রেপের ব্যাপারে যথেষ্ট শক্ত। আইন দিয়ে কি হবে? ফাঁক তো আমাদের আইনের মধ্যেই রয়েছে। বছরের পর বছর কোর্টে কেস চলতেই থাকে, কিন্তু কিছুই হয় না। আর যাদের দায়িত্ব যে এই আইনগুলোকে প্রয়োগ করবে, তারা নিজেদের কাজটাই ঠিক করে না। তা সে এফআইআর নেওয়া হোক বা ইনভেস্টিগেশন করা হোক অথবা চার্জেস ফ্রেম করা হোক, প্রত্যেকটা ব্যাপারে গাফিলতি, সব বিষয়ে বাধা। কিন্তু এইসব বিষয় আমাদের রিপোর্টের মধ্যে আসে না। কেন আসে না? আর কেন আসতে পারে না? আমাদের কাজ হচ্ছে যেসব লগুলো চেঞ্জ হচ্ছে তার ব্যাপারে চিন্তা করা, সিস্টেমটাকে বদলে ফেলা নয়। শুধু আইন বদলালেই কি অবস্থা বদলে যাবে? কিন্তু আমরা তো আমাদের অধিকারের বাইরে যেতে পারবো না। আমাদের কাজ হলো রেপের এগেনস্টে যে আইন আছে তাতে বদল আনা। প্রশাসনও সেটাই চায় আমাদের কাছে। সাধারণ মানুষও তাই চায়। ওদের ক্ষোভও কিন্তু এই বদল ঘটানোর জন্যই। আমাদের রাগ, আমাদের আন্দোলন সবকিছু এই জন্যই। যেটা আজ এক্ষুনি হচ্ছে সেটাকে থামাও, তার উপর রিঅ্যাক্ট করো। যতক্ষণ দুর্ঘটনা মনে থাকে ততক্ষণ পর্যন্ত ক্ষোভও থাকে। আসলে আমাদের পার্মানেন্ট নয়, ইনস্ট্যান্ট সলিউশন চাই। আর আমিও ঠিক সেটাই চাই। টয়লেট থেকে আসছি। হ্যাঁ, দেখুন, উনি যেটা বলছেন সেটা তো হ্যাঁ। ঠিকই, কিন্তু দ্য পয়েন্ট ইজ ৬৫টা বছর কেটে গেছে, কিন্তু তবু আমরা কিচ্ছু শিখতে পারিনি। আর এটাও ভাবি না যে এমন অনেক কিছু জিনিস আছে যাকে মূল থেকে বদলানো উচিত। আসছি। স্যার, আমাকে রচনা গুপ্তকে ক্রস এক্সামিন করতে হবে, কেননা প্রসিকিউশনের কথা অনুযায়ী তিনি শুধু এই অন্যায়ের শিকারই হননি, বরং সেই ঘটনার একমাত্র আই উইটনেস। যদি এইরকম কোনো অন্যায় হয়ে থাকে তবে। মিস রচনা গুপ্ত কোর্টে কবে আসতে পারবেন? স্যার, প্রথমত নির্যাতিতা মিস রচনা গুপ্ত এই শহরে এখন নেই। ওনার পরিবারের সবাই এখন নগরপুরে থাকেন। আর দ্বিতীয়ত, রচনা কোর্টে আসার মতো অবস্থায় নেই। উনি এখন কেমন আছেন? স্যার, ওর অবস্থা খুব খারাপ। এই অপরাধের জন্য ও মেন্টাল ডিসঅর্ডারে রয়েছে। ঠিক আছে, আপনি ওর মেডিকেল কন্ডিশনের রিপোর্ট কোর্টে দাখিল করুন। পরবর্তী শুনানি তারপরই হবে। আমার কাছে আসবে না, কাছে আসবে না, ছাড়ো আমায়, ছাড়ো, আমার কাছে আসবে না, দূরে দূরে দাও, দূরে যাও, আমার থেকে দূরে যাও, আমার কাছে আসবে না। রচনা, আমার কাছে আসবে না, রচনা আসবে না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আসবে না কাছে, আমার কাছে আসবে না। রচনা, বেরিয়ে এসো আমার থেকে, আমি বললাম দূরে যাওয়ার থেকে। আমরা বন্ধু তো, কিছুক্ষণের জন্য বাইরে চলে এসো রচনা। রচনা, শোনো, বাইরে এসে একটু আমাদের কথা শোনো। রচনা, যাও গিয়ে ডক্টরকে ডেকে আনো। তুমি শুয়ে পড়ো, কেউ কিছু করবে না। আমি বলছি না আমার কাছে আসবে না। আমি তোমার কাছে যাচ্ছি না, কিন্তু তুমি শুয়ে পড়ো রচনা। যাও আমার থেকে, যাও রচনা, কাম যাও রচনা, চলে যাও এখান থেকে, চলে যাও। Relax, relax. Calm down, calm down. Calm down. এক মিনিট. রচনা, calm down, please. Calm down. কেউ কিচ্ছু করবে না, কেউ তোমাকে ছোঁবেও না, I promise. Now relax. রচনা, relax. Lie down. দেখলে তো, কেউ কিন্তু তোমাকে টাচও করেনি, কেউ কিচ্ছু করবে না। You okay? সবাই আমায় ছোঁয়ার চেষ্টা করে, কেন? আমার ভালো লাগে না। আমি ওদের বকে দেব, কেউ কিচ্ছু করবে না। সিস্টার, টেক কেয়ার। রচনা রাজপুতনগরে গিয়ে কোর্টে সাক্ষী দেওয়ার মতো অবস্থায় নেই। তাহলে আপনি আমাকে একটা চিঠি লিখে দিন। কেস এই জন্যে আটকে রয়েছে যে ডিফেন্স রচনাকে ক্রস এক্সামিন করতে চায়।
আমার মেয়েটা কখনো ঠিক হতে পারবে ডাক্তারবাবু? সেটা এখনই বলা সম্ভব নয়। এমনিতেও শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠলেও ওর উপর যে মানসিক অত্যাচার হয়েছে তাতে খুব খারাপ প্রভাব পড়েছে। আমি আপনাকে রচনার মেডিকেল কন্ডিশনের রিপোর্ট দিয়ে দেব। থ্যাংক ইউ। দেখুন ডক্টর, রচনা গুপ্তা 2001 সালে তার বয়স 21 বছর ছিল। 4 বছর ধরে সে শুধুমাত্র হাসপাতালে চক্কর কাটছিল। আদালতে 4 বছর ধরে তার কেসের শুনানি চলছিল। এই দুর্ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে 1997 সালে, আর কয়েক ঘন্টার মধ্যে তার জীবনটাই পাল্টে যায়। ইয়েস দিদি, ভেরি গুড। হোয়াট এ শট দি। শিট, ইয়েস আই উইন। কাল আবার খেলবি? কাল তো আমিই জিতবো। যাই, বাই নেহা। বাই দিদি। বিটেক এন্ট্রান্স পরীক্ষাটা খুব কঠিন না রে? সে তো নিশ্চয়ই, কিন্তু এন্ট্রান্স ক্লিয়ার করতে হলে ভালো করে পড়তে হবে। তোর কনফিডেন্স আছে না যে তুই পরীক্ষাটায় পাশ করে যাবি? কনফিডেন্স তো আছে, কিন্তু ওভার কনফিডেন্স নয়। হ্যাঁ হ্যাঁ। কি করছিস বলতো? মশলা পান আছে দাদা, মানুষ সময় লাগবে নাকি? আরে দেখে ফেল। আরে ঠিক আছে। আরে জোরে ঠোক না, কি তখন তুই কুটকুট করছিস? ওই দেখো। আরে ভাই, এই তো এসে গেছে আমাদের ডানা কাটা পরি। এদিকে এসে রানী। আরে কি দেখতে গো? এই তো এসে গেছে। ভাই মালটাকে ঝাক্কাস দেখতে কিন্তু। দিদি চল এখান থেকে, এদের সাথে মুখ লাগাস না। কে রে শামিম, কি বলছিস বল? এই মেয়েটা তো 10 ক্লাসে পড়ে না? একটু বেশি ছোট মনে হচ্ছে, তাই না? সবি ভাই, এ তো পুরো গোলা নেমন্তন্ন গো। আরে নেমন্তন্নতে আমারও নাম আছে তো নাকি? আরে এটাকে নিজের দোকানই মনে করো। আরে এই সোনামণি তো আমার দিকে দেখছেই না। আরে ভাই সবার ডাক আছে, এই তো বলছে এসো বসো সবাই কোলে নাও। আরে ভাই নিজেরাও তো কিছু করো, তাহলেই তো একটুখানি আনন্দ আসবে নাকি? হায় হায়, ও আমার দিকে এমন ভাবে তাকায় না, বুকটা যে জ্বলে গেল। মা কালের দিব্যি বলছি কিন্তু ভাই। আরে বাবা এত রাগ হচ্ছে না আমার, মনে হচ্ছে যে পাথর নিয়ে না এক একজনের মাথা ফাটিয়ে দিই। দিদি ওই রকম লোকগুলোর সাথে মুখ লাগিয়ে কি লাভ? চল মাকে গিয়ে বলি। মা তোমার একটা কথা বলার ছিল। সিনেমা দেখবি তাই তো? তোর বাবাকে গিয়ে বল। না মা, আমার অন্য কিছু বলার আছে। কি ব্যাপার, কি হয়েছে? মা ওই চৌরাস্তার মোড়ে যে দোকানগুলো আছে না, পানওয়ালা লন্ড্রিওয়ালা, ওরা রোজ আমায় খারাপ কমেন্টস করে, রোজ। ওরা নোংরা লোক। আর আমি তোকে কতবার বলেছি যে পেছনের রাস্তা দিয়ে আসবি? কিন্তু কেন মা? পেছনের দিকের রাস্তা দিয়ে এলে আরো 15 মিনিট বেশি সময় লাগে। কারণ ওই রাস্তায় এরকম খারাপ লোক থাকে না। ওই নোংরা বদমাশ লোকগুলোর জন্য আমি নিজের রাস্তা চেঞ্জ করে দেবো? শোনা, এরকম লোকের কোনো মান সম্মান নেই, ওদের কিছুই যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। আর নোংরা লোকেদের বন্ধুত্ব শত্রুতা কোনোটাই ভালো নয়। ভদ্রলোকেদের রাস্তাটাই অন্যরকম। ওদের সামনে না গেলে কোনো সমস্যাই হবে না। শোনা, বোঝার চেষ্টা কর। সব জেনে কেন বিপদকে ডাকবি?
রচনা পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো বাবা। বাবা 12-এর পর আমিও বিটেক এন্ট্রান্স দেব। ভেরি গুড সোনা, বাট নাও কনসেন্ট্রেট অন 10th। প্রথম এসএসসিতে ভালো মার্কস, দিদির থেকেও ভালো, ওকে? হ্যাঁ বাবা। সময় কিভাবে কেটে যায়, দুটো মেয়ে বড় হয়ে গেল। তোমার হয়তো সময়টা তাড়াতাড়ি কেটে গেছে, কিন্তু আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে ওরা। তোমার ভাগ্য ভালো, ওদের বড় হওয়াটা দেখেছো। আমি তো কাজে বিজি, শুধু সন্ধে আর সানডে ছাড়া সময় হয় না। আর এখন তো রচনা খুব তাড়াতাড়ি হস্টেলে যাবে। ভাবলে ভালোই লাগে, কিন্তু ভয়ও লাগে। এত বড় শহরে ও একা কি করে থাকবে? আরে ও আমার মেয়ে, ওকে খুব কম ভেবো না। ইয়েস দি, ভেরি গুড। দিদি আমি আর দৌড়াতে পারছি না। আরে চল না। কেন তুই দৌড়তে পারিস না? দৌড়তে পারিস না তুই? আমি প্রতিবার হেরে যাই। প্রতিবার হেরে যাস, তাতে কি হচ্ছে? ট্রাই তো করা উচিত। না, আমি আর করতে পারবো না। আরে ভাই ওটা বলছিলাম তো, ওটা ছাড়তে হবে কালকে। তাড়াতাড়ি ছেড়ে দিস কিন্তু। হ্যাঁ, বলছি তাড়াতাড়ি নে ছেড়ে ভাই, দিস। এসে গেছে এবার তোদের ডানা কাটা পড়ি। হায়, আরে সোনামণি, তোমার জামাটা আমাকে দাও একদিন ইস্ত্রি করার জন্য। এমন ভালো ইস্ত্রি করব, পরে হেভি মজা পাবে। আরে যা ভাই, গিয়ে একটু মুখ ধুয়ে আয়। সোনামণি, কখনো কখনো আমার কাছেও এসো। দিদি না, চুপচাপ বাড়ি চল। হায় হায়, রেগে গেলে তো চোখ দুটো পুরো আগুনের মতো জ্বলে। দিদি তোমাদের লজ্জা করে না এরকম নোংরা কথা বলতে? আরে রে রে, এমন কি বলে ফেলেছি আমরা? হ্যাঁ, কত নোংরা চিন্তা তোমাদের। বাবা মা এটাই শিখিয়েছেন। ব্যাপারটা তা নয়, আমরা ইংরেজি স্কুলে পড়িনি না, আমাদের ক্ষমতা নেই। তুমি এক কাজ করো, তুমি আমাদের শেখাও যে কোন কথাতে সুসুরি লাগে আর কোন কথাতে রাগ হয়। হ্যাঁ, সত্যি বলছি, কিন্তু একদম মন দিয়ে শিখবে। আর আপনারা আপনারা তো শিক্ষিত, কোম্পানিতে চাকরিও করেন, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নোংরা কমেন্টসগুলোতে হাসছেন কেন? যদি আপনার মা বোনের সঙ্গে এরকম হতো তাহলে এইভাবে দাঁত বার করতেন। ধানি লঙ্কা দেখতে ছোট হলে কি হবে, কিন্তু বহুত ঝাল। কি বলিস শফিক? আরে কামরান ভাই, তুমি জানো না এই মেয়েটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সত্যি করে বলছি, যখন লাফিয়ে লাফিয়ে ব্যাডমিন্টন খেলে তখন না, হায় হায় হায়, মনটা খুশ হয়ে যায়। আরে ভাই, কোথায় হয় এই লাফালাফির খেলা? আরে আমাকেও বলো তো, আমি একটু দেখি। দিদি দিদি বাড়ি চল না। মজা পেয়েছো নাকি আরো মজা দেখাবো, নাকি জুতো দিয়ে মারবো? এই শোনো, তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই তোমার দিদিকে এখান থেকে নিয়ে যাও তো। দিদি চল, দিদি চল। দেখ ভাই, ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, এসব ছেড়ে দে। বড় অফিসারের মেয়ে কিন্তু। আর মেয়েটার ভাবসাবও খুব বড় আর ভালো। দিদি ছেড়ে দে না, কালকে আমরা পেছনের রাস্তা দিয়ে আসবো। কেন? ভুল ওরা করবে আর শাস্তি আমরা ভোগ করবো? দিদি প্লিজ, এত রাগ করে কি হবে বল? হ্যাঁ, আমার খুব রাগ হচ্ছে, আর আমি আমার রাস্তা বদলাবো না শ্রুতি, ওদের নিজেদেরকে বদলাতে হবে। কি হলো? কিছু হয়নি মা। আমাদের রিপোর্টে কি ল অথরিটিসের ড্রব্যাকের উপরে প্রশ্ন তোলা উচিত? শুরুটা ওখান থেকেই করা উচিত।
না, আমাদের অধিকার সীমিত। আমাদের শুধু রেপ ল বদলের আইডিয়া দিতে হবে। এটাই ঠিক হবে। ঠিক, ভুল, অধিকার, আমরা এগুলো থেকে কবে বেরোতে পারবো? রেপ হয়ে যাবার পর তার পোস্টমর্টম, এই যেন মরার উপর খাঁড়ার ঘা। আমরা কবে এটা বুঝবো যে বর্তমান আর ভবিষ্যৎ সময়ের সঙ্গেও নিজেদের বদলাতে হবে? আমার মতে বর্তমান রেপ লটাকে স্টাডি করে ওটাকে পোক্ত করার আইডিয়া দেওয়া উচিত। আমার মতে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো সিকিউরিটি। ভিআইপি আর পলিটিশিয়ানদের কেন সিকিউরিটি দেয়া হয়? কারণ ওদের প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। এটা সিস্টেমের পারসেপশন। ওনাদের সিকিউরিটি দেওয়া হয় ওনাদের সুরক্ষার জন্য, ওনাদের ভবিষ্যতের বিপদ থেকে বাঁচানোর জন্য দেওয়া হয় সিকিউরিটি। কিন্তু আপনারা যদি আমাদের দেশের যে কোনো বস্তি, যে কোনো গলি, যে কোনো গ্রাম বা যে কোনো শহরে গিয়ে দেখুন, মহিলারা যা সহ্য করছেন, সেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেই ইভটিজিং, আমরা কি করছি ওদের জন্য? সিকিউরিটির অনেক বেশি প্রয়োজন ওদেরই আছে। ল তো অপরাধ হয়ে যাবার পর হস্তক্ষেপ করে, কিন্তু যদি আমাদের এই অপরাধের ঘটনার উপর অঙ্কুশ লাগাতে হয়, তাহলে আমাদের এটা ভাবতে হবে যে অপরাধ কি করে আটকাবো। সত্যি আপনার বয়স হয়ে গেছে। 65 বছর বয়স হলো, বুড়ো হয়েছি, এই জন্য একটু রেগে যাই। কিন্তু এটাই ভালো হবে রেগে গিয়েও আসলটা যেন বুঝতে পারি। সেটা যেন না হয় যে দেশের সমস্ত লোক রেগে গিয়ে সর্বসমক্ষে এটা না প্রশ্ন করে বসে যে আমাদের সংবিধান কি শুধু শক্তিশালী আর ধনী ব্যক্তিদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। যতক্ষণ পাবলিক রেগে না যাচ্ছে আমরা আমাদের কাজ করি। আইনটাকে তো ঠিক করতে হবে। আরে দিদি, ওই হাতের চালটা দিতে হতো। না না, দাঁড়া, বাবার মুখে স্মাইলটা তো দেখ। বাবা অন্য কোনো চাল চলার চেষ্টা করছেন, তাই না বাবা? আমি বুঝতে পারছি সব। এটা তো একদম অন্যায়। তোরা দুজন সবসময় এক হয়ে আমার বিরুদ্ধে খেলিস, এটা কিন্তু খুব অবিচার। হ্যাঁ হ্যাঁ, অবিচার তো হবে, কিন্তু আপাতত তুমি না তোমার মন্ত্রীটাকে বাঁচাও। ওয়াও দিদি, পুরো বোর্ড দেখে নিয়েছি, কোনো চিটিং করবি না, একটাও বোর্ডে সরাবি না। বলুন। এই যে এটা। কি এটা? রচনা মেম সাহেবের জন্য, আমাকে দিয়ে দিতে বলেছে। কি এটা? কি বাবা এটা? কি হয়েছে গো? কে এসেছিল? এই কৃষ্ণকে? কৃষ্ণ আমার ক্লাসে পড়ে। কেন, কি হয়েছে বাবা? কি করতে যা স্কুলে? ওইসব কি লিখেছে? রচনা ডার্লিং, তোকে খুব সেক্সি লাগে। তুই যখন হাঁটিস না, তোর স্কার্টের সঙ্গে সঙ্গে আমার মনটাও ছুকছুক করে। তোর বডিকে ওপর থেকে নিচ পর্যন্ত চুমু দিতে ইচ্ছা করে, তোকে ছুতে ইচ্ছা করে। আমি জানি জান, তুইও সেটাই চাস, তাই তো রোজ আমাকে ইশারা করিস। আমি বলো যে এখনো পর্যন্ত ইশারা বুঝিনি। পরের বার দেখা হলে নিজের খিদে আর তোর তৃষ্ণা দুটোই মিটিয়ে দেব। তোর, শুধু তোর কৃষ্ণ। বাবা, এটা কিছুতেই কৃষ্ণ লিখতে পারে না। কৃষ্ণ খুবই ভালো ছেলে। তাহলে কে লিখেছে এটা? এটা নিশ্চয়ই লন্ড্রিওয়ালা আর ওর নোংরা বন্ধুরা লিখেছে। বাবা, ওরা রোজ আমাকে আর শ্রুতিকে বিরক্ত করে। সুনিতা, রচনার সঙ্গে এইসব হচ্ছে আর তুমিও আমায় কিচ্ছু বলনি? ওরা সব জানোয়ার। রাস্তা দিয়ে কোনো মেয়েই যাক বা দু বাচ্চার মা, এইসব বদমাশদের কে কি বলবে? তো সব সহ্য করব? ওদের শিক্ষা দিতে হবে। চুপ করে বসে থাকলে চলবে না। মেয়েটা আর ওর বাবা খালি জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। ফটাফট চিঠিটা হাতে ধরিয়ে কেটে পড়েছি। তাহলে তোর বাপ মেয়েটাকে খুব মার মেরেছে। সে তো আজই বোঝা যাবে। আরে ওই দেখো, ওই দেখো, আমাদের ডানা কাটা পরের পাপ আসছে। এই আসতে দাও, ওনাকে ডিস্টার্ব করো না। এসব কি নোংরামি হচ্ছে? নোংরামি?
আরে সাহেব, আমাকে একজন বললো চিঠিটা দিয়ে এসো, আমি দিয়ে দিলাম। তোমরা সব ভালো করে শুনে নাও, নিজেদের সীমা ছাড়িও না, শুধরে যাও, নয়তো সব কটাকে উঠিয়ে ছাড়বো, বুঝলে? কি ব্যাপার স্যার, কি হয়েছে বলবেন তো? তুমি আবার কে? তুমি মাঝখানে কথা বলছো কেন? আরে আমি যেই হই তাতে আপনার কি? আপনিই তো এখানে চেঁচামেচি করছেন। দেখো, তুমি যেই হও, বেশি সাহস দেখাবে না। আর এরপরেও কেউ যদি এমন কিছু করার সাহস দেখায়, আমার মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, তাহলে সোজা পুলিশ নিয়ে আসবো, আর যে কটা দোকান আছে সব কটা বন্ধ করে ছাড়বো। আর হ্যাঁ, এটা কিন্তু মোটেও ফাঁকা আওয়াজ নয়। নিজেদের রুজি রুটির খেয়াল রেখো, না হলে যেটা হবে সেটা কল্পনাও করতে পারবে না। তোমরা তিনজনে একটা কথা মন দিয়ে শোনো, এইসব ব্যাপারে চুপ থাকাটা উচিত নয়। পরের বার কিছু হলে সবার আগে যেন আমি জানতে পারি। তোমার কি মনে হয় পুলিশ কি এই গুন্ডা বদমাইশদের ব্যাপারে জানে না? শুনি তো ওরা জানতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা চুপচাপ মেনে নেব। কি সব বলছো তুমি? এরা সবাইকে ঘুষ দেয়, পুলিশ থেকে মিউনিসিপ্যালিটি পর্যন্ত সবাইকে। এদের বিরুদ্ধে কেউ কিচ্ছু করবে না। মা, আমাদের দেশে ডেমোক্রেসি আছে, কোনো গুন্ডার রাজত্ব নয়। জানি রে মা, কিন্তু তুই হয়তো দেখিসনি যে আমিও খবরের কাগজ পড়ি। তোরা চলে যাওয়ার পর আমি সব খবর পড়ি, প্রথম পাতা থেকে তৃতীয় পাতা পর্যন্ত অনেক খবরই ছাপে। মেয়ে আর মহিলাদের শ্লীলতাহানির খবর, বা সেই সব খবর যা শ্লীলতাহানি দুর্ঘটনায় বদলে যায়। আন্দোলন হয় রাগে, ক্ষোভে, আবার সেটা থিতিয়ে গিয়ে হারিয়ে যায়। প্রভাব শুধু তাদের ওপর পড়ে যাদের সঙ্গে এটা হয়, আর তাদের পরিবারের ওপর। তখন এই ডেমোক্রেসি, গুন্ডা রাজত্বের কিছুই মানে হয় না। স্যার, এই হলো মেডিকেল রিপোর্ট। স্যার, যতক্ষণ না মেয়েটি কোর্টে আসছে, প্রসিকিউশন এটা প্রমাণ করতে পারেন না যে ওনার সঙ্গে রেপ করা হয়েছে। যদি আমরা শুধু রচনা গুপ্তের কথার ওপর কেসটা সিদ্ধান্ত নিই, তবে এই কেসটা ন্যায়ের কাছে একটা ঠাট্টা হয়ে থেকে যাবে। স্যার, গত 4 বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছে। সাধারণ মেয়ে থেকে রোগীতে পরিণত হয়েছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎটা অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। কেউ ওর গায়ে হাত দিলে বা কেউ ওর দিকে একদৃষ্টে তাকালে ও চিৎকার করে পাগল হয়ে যায়। আর আপনি বলতে চান যে এই 13 জনের এই অবস্থাটার জন্য দায়ী? কোথায় যাচ্ছ? এদিকে এসো। কোথায় যাচ্ছ?
আমার ওয়ার্নিং এর কোনো ফলই এদের উপর হয়নি। ওরা নোংরামিটা সেই চালিয়েই যাচ্ছে। আমার মেয়ে দুটোকে রোজ বিরক্ত করে ওরা। শুধু আমার মেয়েরাই কেন, এরকম না জানি কত মেয়ে আর মহিলা আছে যাদের ওরা বিরক্ত করে। তারা ভয় হয়তো আপনার কাছে আসে না। এই গুন্ডাদের থামানোটা জরুরি। এরা কোনো ভয়ঙ্কর বিপদ ঘটিয়ে ফেলবার আগে ওদের উপর অ্যাকশন নেওয়াটা প্রয়োজন। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা অ্যাকশন নিয়ে নেব। স্যার, শোনো, তুমি একবার চৌমাথায় যাও, ওখানকার সব দোকানদার আর ফেরিওয়ালাদের তুমি একটু বুঝিয়ে এসো। ওদের বলো যে ওদের বিরুদ্ধে ইপটিজিং এর অভিযোগ দায়ের হয়েছে। ওরা যদি না শুধরোয় তাহলে ওদের সব কটা দোকান ওখান থেকে তুলে দেবো। স্যার। ইন্সপেক্টর, শুধু ওয়ার্নিং দিলেই কাজ হবে? গুপ্ত সাহেব, পুলিশের ওয়ার্নিং ওরা খুব ভালো করে বোঝে। আপনি দেখবেন এরপরে ওরা আর কোনো মেয়েকে টিটকিরি করার সাহস পাবে না। এখানে রাখবো, এখানে ওইখানে রাখো, এখানে রাখো। ঠিক আছে। এই, এদিকে যাও তাড়াতাড়ি। কি হয়েছে সাহেব? খুব তেল হয়েছে তোদের না? স্যার কি হয়েছে স্যার? দেবো পেছনে তুই খা। কি হয়েছে স্যার? কিন্তু সাহেব হয়েছেটা কি? জানোয়ার, তোদের নামে থানায় অভিযোগ করা হয়েছে। স্যার কিসের অভিযোগ স্যার? পথ চলতি মেয়েদের টিস করিস। সব মিথ্যে কথা স্যার। স্যার, মেয়ে দেখবো কি করে? মাথা তোলার সময় নেই স্যার। স্যার কেউ ভুল রিপোর্ট লিখিয়েছে। আমরা খুব ভালো লোক স্যার। এই হিরো চুপ। আমার একটা কথা কান খুলে শুনে নে। এখন শুধু ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি অভিযোগ আসে না, সবার দোকানে সরকারি তালা লাগিয়ে দেবো, বুঝেছিস? চলো। আমার একটা কথা কান খুলে শুনে নে। এখন শুধু ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি অভিযোগ আসে না, সবার দোকানে সরকারি তালা লাগিয়ে দেবো, বুঝেছিস? চলো। শুধু একটা সতর্কবাণী, শুধু একটা সতর্কবাণী দিয়েই কি আসন্ন বিপদকে আটকানো যেতে পারে? শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে ডিউটি পুরো করার প্রথা তখনও কি এভাবেই সম্পন্ন হবে যখন অভিযোগ কোনো ভিআইপি বা ক্ষমতাবান বা কোনো বড়লোক ব্যক্তির কাছ থেকে আসবে, নাকি এটা শুধুমাত্র আমজনতার সঙ্গেই ঘটে? প্রায় 90% মানুষ এটাই বলছেন যে ধর্ষকদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত। রেয়ারেস্ট অফ রেয়ার ক্যাটাগরিতেও এই শাস্তিটা দেওয়া যেতে পারে। অনেকে তো কেমিক্যাল ক্লাস্টেশন নিয়েও কথা তুলছেন। আমার মতে ডেথ পেনাল্টি হলো এই ক্রাইমকে আটকানোর একমাত্র রাস্তা। 2005 সালে একজন ধর্ষকের ফাঁসি হয়েছিল কলকাতায়। নাম ছিল ধনঞ্জয় চ্যাটার্জি। তারপরেও কি রেপ বন্ধ হয়েছে? তার মানে আপনি বলছেন যে এই শাস্তি এই অপরাধের জন্য উপযুক্ত নয়? বেশি ট্রাফিক সিগন্যাল লাগালেই যে ট্রাফিক রুলস যারা ভাঙে তাদের যে শিক্ষা হবে এরকম কোনো কথা নেই। আমি শুধু এইটুকুই বলতে চাইছিলাম। আমার মতে যদি অপরাধকে থামাতেই হয় তাহলে তার মূলে আঘাত করা উচিত। আর এইসব অপরাধের শুরু হয় মেয়েদের পেছনে লাগা, ওদের ধাওয়া করা, ওদের জ্বালাতন করা ইত্যাদি ইত্যাদি। যখনই এই অপরাধ প্রথম মাথা চাড়া দেয় সেই মুহূর্তে এটাকে থামানো উচিত।
ছেড়ে দাও আমার, প্লিজ প্লিজ আমার ছেড়ে দাও। প্লিজ ছাড়ো আমায়, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি ফিরে যেতে চাই। প্লিজ আমি বাড়ি যাবো। আপনি রামেশ্বর গুপ্ত? আগে হ্যাঁ। রচনা আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু কোথায় ও? আপনি রামেশ্বর গুপ্ত? আগে হ্যাঁ। রচনা আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু কোথায় ও? আপনারা কি? ও আমাদের বাড়িতে আছে, ওর অবস্থা খুব খারাপ। বলটা এদিকে দে। রচনা, দিদি, রচনা শোনা কি হয়েছে? রচনা, দিদি কি হয়েছে তোর? বাবা দেখো না। রচনা কি হয়েছে ওর? পরিষ্কার করে বলো। ও তো কিছু বলছেই না। ভোর 4টের সময় আমাদের দরজায় এসে কড়া নাড়ছিল। দরজাটা খুলুন প্লিজ, প্লিজ। হায় আল্লাহ, কে তুমি? রচনা বল না কি হয়েছে? রচনা, রচনা বল না, বল না কি হয়েছে? যখন ও এসেছিল খুব রক্ত বেরোচ্ছিল, গায়ে জামাও ছিল না। আমি ওকে ঘরে আনলাম আর আমার কাপড় পরালাম। 1 ঘন্টা পর খুব কষ্টে ও কথা বলল, ও নিজের ঠিকানা বলল। কিছু তো বল মা, তোর বাড়ি কোথায়? তোর সঙ্গে কি হয়েছে রে মা? তুই কোথা থেকে এসেছিস? কিছু তো বল। হ্যাঁ হ্যাঁ বল। রাজপুত কলোনি, রাজপুত কোয়ার্টার্স,
রামেশ্বর গুপ্তা। আমি আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। শোন, তুই আগে রাজপুত নগরে যা, রামেশ্বর গুপ্তর খোঁজ নে, হয়তো সেই ওর বাড়ির লোক। কি অবস্থা হয়েছে আমার রচনার, চলো না তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাই। রচনার সঙ্গে আসলে কি ঘটেছিল? কে তাকে অপহরণ করে এরকম যন্ত্রণাদায়ক অবস্থায় ছেড়ে দিয়েছিল? একটা ভয়ানক অপরাধ, একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি যেটা ঘটেছে সেটাকে শুধুমাত্র অমানসিক বলা যেতে পারে। এই অপরাধটা কিভাবে ঘটেছে তার থেকেও বেশি জরুরি এটা বোঝা যে এটাকে হওয়ার থেকে আটকানো যেত কিভাবে। মহিলাদের সাথে যারা অন্যায় করে তাদের কঠিনতম শাস্তি দেওয়ার প্রসঙ্গে আমাদের দেশে আইন বদলানোর তর্ক চলতেই থাকবে, কিন্তু শুধু তর্ক বিতর্ক করেই নয়, বরং কিছু সঠিক এবং কঠোর পদক্ষেপ নিলেই এই অপরাধ গোড়া থেকে নির্মূল করা সম্ভব। অন্য ভাষায় বলতে গেলে অপরাধ হওয়ার পর অশান্তি করলে সমস্যার সমাধান হবে না, বরং অপরাধ হওয়ার আগে তার রাস্তাটাই বন্ধ করে দেওয়া উচিত। আর আমাদের সেগুলোই করে দেখাতে হবে। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ।